আসসালামু আলাইকুম ছোট ভাইয়া আপুরা, কেমন আছো তোমরা? তোমাদের পড়াশোনা কেমন চলছে? ভার্সিটির তোমাদের সার্কুলারের ডেট হয়ে গেছে, বিশেষ করে কবে এক্সাম হতে যাচ্ছে এবং এক্সাম ডেট ঘোষণার পরে নিশ্চয়ই তোমাদের পড়াশোনার গতিশীলতা অনেক অনেক বেড়ে গেছে। তো তোমরা নিশ্চয়ই জানো, এই যুগে এসে, এই সময় এসে আমাদের একটা সেন্টেন্স শিখলেই আমরা কিন্তু অনেক কিছু জানতে পারবো। উই হ্যাভ টু লার্ন হাউ টু লার্ন। আমাদেরকে জানতে হবে কিভাবে শিখতে হবে। উই হ্যাভ টু লার্ন হোয়াট টু লার্ন। আমাদেরকে জানতে হবে কি শিখতে হবে। হ্যাঁ, আমাদের শিখতে হবে কি শিখতে হবে, এবং উই হ্যাভ টু লার্ন হোয়াই টু লার্ন, এবং কেন শিখতে হবে। এই প্রশ্নের উত্তর যদি তোমরা নিজেদের কাছে দিতে পারো এবং উত্তরগুলো তোমরা যদি খুঁজে পাও, তাহলে নিশ্চয়ই অনেক ভালো হবে। তো আমি বলি সত্য কথা যেটা, সেটা হচ্ছে যে তোমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা জিনিস বুঝে পড়া। আর এইচএসসি বা অ্যাডমিশন লেভেলে তোমরা আমি বলবো যে সমস্ত অফলাইন কোচিং সেন্টার আছে, ওখানে কিন্তু হিউজ পরিমাণ ক্লাস এখন দিতে পারে না। অনলাইন হওয়ার কারণে তোমরা বেশি ক্লাস পাচ্ছ, তোমরা অনেক প্রশ্ন করতে পারতেছো, ভাইয়াদের কাছে বিভিন্ন বিষয় ইনবক্স করতে পারতেছো। দিস ইজ ভেরি গুড। এটা কিন্তু অনলাইনের কল্যাণে তোমরা পাচ্ছ। তো সেই জায়গা থেকে তোমাদের প্রস্তুতি নিশ্চয়ই কিন্তু অফলাইনের চেয়ে অনেক গুণে ভালো হওয়া উচিত, এবং সেটা তোমরা করতেছো নিশ্চয়। তো আমি চেষ্টা করতেছি আমার পক্ষ থেকে তোমাদেরকে সাপোর্ট দেওয়ার। আমি দীর্ঘ 12 বছর মেডিকেল অ্যাডমিশন কোচিং, বাংলাদেশের বেস্ট কোচিং সেন্টার রেটিনা এবং আরো বড় বড় কোচিং সেন্টার ফোকাসে ক্লাস নিয়েছি, বড় বড় বই লিখেছি আলহামদুলিল্লাহ। আমার এই বইটা প্রায় 700 পৃষ্ঠার অ্যাডমিশন টেস্টের এই বইটা ছিল। তা আমি তোমাদেরকে এই বইটা আমি কিন্তু সাজেস্ট করি নাই, দেইনি, কারণ হচ্ছে কি আমি বইটা ওইভাবে পারফেক্ট মনে করিনি। তোমাদের জন্য কম্পিটিটিভ এক্সাম এটা একটা বেস্ট বই, মাথায় রাখবে। তোমরা বারবার প্রশ্ন করছো ভাই প্র্যাকটিস শিট দেন, তারপর হচ্ছে ভাই মেমোরি পার্ট দেন। আমি যখন তোমাদের প্র্যাকটিস শিট, মেমোরি পার্ট তৈরি করবা, মেমোরি পার্টের প্র্যাকটিস শিট বা ওভারঅল প্র্যাকটিস শিট তৈরি করার জন্য বসলাম, তা আমি বসে অনেকগুলো বই ঘাটলাম, দেখলাম যে না, কম্পিটিটিভ এক্সাম হচ্ছে একটা বেস্ট অল্টারনেটিভ। শব্দটা মনে রেখো ভাইয়া, মনে রেখো। ওখান থেকে যদি তোমরা কষ্ট করে লিস্টগুলো পড়ে ফেলতে পারো, এবং প্রত্যেকটা প্রশ্নে কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে, ওগুলো পড়ে ফেলো, আর প্র্যাকটিসের দরকার নেই। আমি যেটা করব, ফাইনালি তোমাদের জন্য একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এইটা একটু মনে করে পড়াশোনা করো, আন্তরিকতা দিয়ে, মনের আবেগ দিয়ে পড়াশোনা করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য রাজি খুশি হবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আজকে আমরা মিসসেলেনিয়াস অর্থাৎ 2-3টা টপিক আমরা আলাদা পড়বো, যেটা হচ্ছে তোমাদের গ্রামারের ভেতর খুব মোস্ট ইম্পর্টেন্ট, বিশেষ করে কারেকশন, সেন্টেন্স কমপ্লিটিংস, এবং হচ্ছে অন্য জায়গায় ধরনের প্রশ্ন এসে থাকে। ভার্সিটির যে সমস্ত প্রশ্নগুলো আসে এগুলো কিন্তু কঠিন না, সহজ প্রশ্ন আসে, ঠিক আছে? তো আমরা প্রথমে যে বিষয়টা তোমাদের জন্য দেখাতে চাই সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। তোমরা নিশ্চয়ই ছোটবেলা থেকে কন্ডিশনাল সেন্টেন্স পড়ে আসছো, এবং সেটা হতে পারে যে একেবারে ক্লাস 6-5 থেকে, ঠিক আছে? তো কন্ডিশনাল সেন্টেন্স তোমরা যেভাবে পড়ে এসছো এটা কিন্তু ব্যতিক্রম না, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে ওরা যেটা করবে যে কন্ডিশনাল সেন্টেন্স কোথায় হয় না, ইফ ব্যবহার হবে, এরপরে কন্ডিশনস হবে না, ব্যতিক্রম ব্যবহার হবে, সেগুলো কিন্তু তোমাদের সবচেয়ে পড়ার বিষয়। মনে রাখবে, বেসিক থিওরি তোমরা পড়ে নিয়ে বরং এক্সেপশনাল যেগুলো সেগুলো আমরা তোমাদেরকে কানেক্ট করে দিব, ঠিক আছে? তো প্রথমে দেখো, আমরা এখানে একটা সেন্টেন্স দিয়েছি এবং আমি একটু পরে তোমাদের জন্য একটু ধাঁধায় নিয়ে যাব। খেয়াল করে দেখো তো, যে if he calls me I will go there, if he called me I would go there। এখানে সাধারণভাবে দেখো, if he calls, যদি সে আমাকে ডাকে, I will go, তাহলে এটার একটা প্রভাব কিন্তু এখানে আছে। কিন্তু যখন if he called I would go, তার মানে এই কল্ড এর প্রভাবটা এটার উপর আছে। তাই সাধারণভাবে বলে if এর পরে যদি প্রেজেন্ট ক্লজ হয়, প্রথম ক্লজে প্রেজেন্ট টেন্সে হয়, তাহলে পরবর্তী গিয়ে সেটা ফিউচার হয়, আর যখন পাস্ট টেন্স হয় তখন ওপাশে গিয়ে সেটা পাস্ট কন্ডিশনাল হয়। এটা হচ্ছে বেসিক কথা। আমি তোমাদেরকে একটা বেস্ট উদাহরণ দিয়ে, একটা বেস্ট এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি, দেখি এটা তোমরা বুঝতে পারো কিনা। দেখো তো ভাইয়ারা, সেটা হচ্ছে if you love me I dash love you, I dash love you। এটার উত্তর হচ্ছে, মনে করো, A will
B shall, C can, D may, E should, F must, G ought to, OUGHT, ought to, I HI will not। আচ্ছা খেয়াল করে দেখো যে বলছি ইফ ইউ লাভ মি আই ড্যাশ লাভ ইউ। এখানে সাধারণভাবে প্রশ্ন করতে গেলে যে এই একাধিক অপশন, একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা চলে আসছে। তো ইফ ইউ লাভ মি আই ড্যাশ লাভ ইউ, আই উইল লাভ ইউ, তোমাদের ধারণা মতে কোনটা উত্তর হতে পারে? এখানে দেখো তো, আমরা যদি এরকম আরো একটু দেই যে কে all of the above, all of the above, আরেকটা হচ্ছে আই জে কে, হ্যাঁ এফ জি এইচ, এটা হলো এফ জি এইচ তাই না, এইচ আই জে, হ্যাঁ নান অফ দ্য অ্যাবভ। অপশন অনেক তাই না, নান অফ দ্য অ্যাবভ। খেয়াল করে দেখো কোনটা উত্তর দিবা। নর্মালি উত্তর তুমি যদি এই অল অফ দ্য অ্যাবভ দাও সেটা হচ্ছে এখানে সঠিক উত্তর হবে, কারণ ইফ ইউ লাভ মি আই উইল লাভ ইউ, চেঞ্জটা কোথায় দেখো, আই উইল লাভ ইউ এটা গ্রামেটিক্যালি সঠিক, ঠিক আই শ্যাল লাভ ইউ গ্রামেটিক্যালি সঠিক, শ্যাল উইল জাস্ট কাছাকাছির ব্যবহার। আচ্ছা আই ক্যান লাভ ইউ, মে লাভ ইউ এর পার্থক্য জায়গায় কোথায়, এটাও হবে। ইফ ইউ লাভ মি আই ক্যান লাভ ইউ, যদি তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসতে পারি, এটা উত্তর হতে পারে। ইফ ইউ লাভ মি আই মে লাভ ইউ, এই আমিও ভালোবাসতে পারি, মানে এই মেয়ে আমি যেতে পারি। দেখো ক্যান আর মেয়ের একটা পার্থক্য বেসিক্যালি আছে, যে আই ক্যান গো আমি যেতে পারি, আই মে গো আমিও যেতে পারি, মানে আমি যেতে পারি এটা সন্দেহ প্রকাশ করে, ঠিক আছে। আই মে গো, ইয়েস আই মে গো, ইয়েস হি মে গো, হ্যাঁ এভাবে। আচ্ছা তারপর আই শুড গো, তুমি যদি আই শুড লাভ, হ্যাঁ যদি তুমি আমাকে ভালোবাসো আমার ভালোবাসা উচিত, যদি তোমাকে ভালোবাসো আমি অবশ্যই ভালোবাসবো, যদি তোমাকে ভালোবাসো আই ওয়ান্ট টু লাভ, ওয়ান্ট টু মানেও অবশ্যই, আর আই উইল নট যদি তুমি ভালোবাসো আমি ভালোবাসবো না। তো মাথায় রাখবা সবসময় শর্ত যে মিলে যাবে মানে সব পজিটিভ হবে তা কিন্তু না, স্বপ্ন কিন্তু মাঝে মাঝে নেগেটিভও হতে পারে। যদি তুমি যাও আমি যাব না, তাহলে যদি তুমি ভালোবাসো আমি ভালোবাসবো না, এটাও কিন্তু হতে পারে। তার মানে দেখো উইলের পরিবর্তে মানে একাধিকভাবে এই সবগুলো উত্তর কিন্তু তোমাদের আসতে পারে, শ্যাল, ক্যান, মে, এই শুড, মাস্ট, ওড টু, উইল নট, এই সবগুলো কিন্তু ওই উইলের পরিবর্তে ব্যবহার হতে পারে। সো এটা মাথায় রেখে কিন্তু তোমাদের কন্ডিশনটা শেখা উচিত। তাহলে এটাই হতে পারে আজকে এই প্রথম কথার একটা ব্যতিক্রম শেখা, সেটা হচ্ছে যে আমরা শুধু এই ইফের পরে প্রেজেন্ট হলে পরবর্তীতে ফিউচার হয়, তো ফিউচার বলতে আমরা শুধু শ্যাল উইল বুঝি, কিন্তু শুধু তাই না, শ্যাল উইলের পরিবর্তে এই সব শব্দগুলোও কিন্তু ব্যবহার হতে পারে, শ্যাল উইল উল্লেখ নাই থাকতে পারে টোটালি, আবার অনেক জায়গায় ইফ ছাড়াই কন্ডিশনস হবে, ঠিক আছে। তো তোমরা বুঝছো। খেয়াল করে দেখো এখানে একটা বেসিক কথা বলা আছে যে ইফ ক্লজ এরপরে হচ্ছে মেইন ক্লজ। তাহলে ইফ এর পরে ক্লজ, দেখো একটা কমা ব্যবহার হয়, কমা ব্যবহার করছে ওরা, কমা ব্যবহার করে এখানে পরবর্তীতে মেইন ক্লজ। আবার যেটাকে ইফ ক্লজ মানে হচ্ছে শর্ত দেওয়া, পরবর্তীতে শর্তের রেজাল্ট হয়। আবার এমন হতে পারে মেইন ক্লজ প্রথমে বসে ইফ ক্লজটা পরে বসতে পারে, এবং রেজাল্ট হচ্ছে সেটা হচ্ছে রেজাল্ট আগে কন্ডিশনসটা পরে বসে। তার মানে সিস্টেমটা হচ্ছে যে এটা শর্ত না যে ইফ ক্লজটাই প্রথমে বসতে হবে, ঠিক আছে। এটা কোনো শর্ত না যে ইফই প্রথমে বসতে হবে, ঠিক আছে। ইফ ইউ গো দেয়ার আই উইল গো, এমন হতে পারে আই উইল গো ইফ ইউ গো দেয়ার, ঠিক আছে। ইফ ইউ লাভ মি আই উইল লাভ ইউ, এটা হতে পারে এরকম আই উইল লাভ ইউ ইফ ইউ লাভ মি, ঠিক আছে। তারপর মেইন ক্লজ প্রথম বসে ইফটা, ইফ ক্লজটা পরে বসতে পারে, মাঝখানে ইফটা বসতে পারে। তবে সেক্ষেত্রে একটা লার্নিং আছে, এটা যদি একটু কষ্ট করে মনে রাখতে পারো, ইফ ইউ লাভ মি আই উইল লাভ ইউ, ইফ ইউ লাভ মি আই লাভ ইউ। কিন্তু এটা যদি তুমি ঘোরায় বলো যে আই উইল লাভ ইউ ইফ ইউ লাভ
মি। খেয়াল করে দেখো, আই উইল লাভ ইউ ইফ ইউ লাভ মি, এখানে ইফটা মাঝখানে বসেছে। তো আগে দেখো প্রথম সেন্টেন্সে ইফ ইউ লাভ মি এরপর একটা কমা বসেছিল, কিন্তু ইফ যখন মাঝখানে বসে তখনও কন্ডিশনাল সেন্টেন্সেরই কনজাংশনের কাজ করার কারণে সে এই জায়গায় আর কমাটা ব্যবহার হবে না, ঠিক আছে? তাহলে ইফ ইউ লাভ মি, ইফ প্রথমে বসলে মাঝখানে ক্লজ বসবে, সরি কমা বসবে, আর যদি ইফ মাঝখানে বসে কমাটা বসবে না, ঠিক আছে? এখন তোমাদের কাছে প্রশ্ন করি, কন্ডিশনস কত প্রকার? দ্রুত বলে ফেলো, যা বললাম, কন্ডিশনস কত প্রকার? হ্যাঁ, 3 প্রকার না 2 প্রকার? দেখো তো ভাইয়া কি বলি, কন্ডিশনস দেখো 4 প্রকার। কন্ডিশনস হচ্ছে 4 প্রকারের, 0, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। 0 কন্ডিশনালস, ফার্স্ট কন্ডিশনালস, সেকেন্ড কন্ডিশনস এবং থার্ড কন্ডিশনস। মোট 4টা কন্ডিশনস আছে, ঠিক আছে? আমরা দেখি 4টা কন্ডিশনসের কি অবস্থা। প্রথমেই দেখো 4টা কন্ডিশনসের ভেতরে কি হলো, 0 কন্ডিশনস, যে সেন্টেন্সেরই কন্ডিশনসই হয় না, যেটা তোমাদের 0 কন্ডিশনস নিয়ে কথা হচ্ছে। 0 কন্ডিশনস সেই কন্ডিশন যেটার কোনো কন্ডিশনসই হয় না, ঠিক আছে? আচ্ছা দেখি তো, 0 কন্ডিশন যেটার কন্ডিশনসই হয় না। ইফ এর পরে প্রেজেন্ট, তারপর পরবর্তীতেও প্রেজেন্ট টেন্স হয়, এবং সেটা কেন হয়? সেটা হচ্ছে চিরন্তন সত্য যদি হয়, বৈজ্ঞানিক কোনো সত্য কথা হয়, এবং অভ্যাসগত যদি কোনো বিষয় চলে আসে। তোমরা প্রেজেন্ট টেন্সের কিছু শর্ত পড়ছিলা টেন্সের ক্ষেত্রে, মনে থাকার কথা, এই যে অলওয়েজ, জেনারেলি, নর্মালি, ইউজুয়ালি, নাও এন্ড দেন, সামটাইমস, মনে আছে? এগুলো প্রেজেন্ট টেন্সের কিছু চিহ্ন। এখন যদি এই চিহ্নটা পরবর্তী ক্লাসে ডাইরেক্ট থাকে তাহলে তো সেটা প্রেজেন্ট টেন্সই হবে, সেটা তার ফিউচার করা যাবে না। সেটার জন্য হচ্ছে যে বৈজ্ঞানিক সত্য বিষয়, অভ্যাসগত সত্য বিষয় এবং চিরন্তন সত্য বিষয়, ঐতিহাসিক সত্য বিষয়। দেখো, ইফ ওয়াটার ফ্রিজেস ইট বিকামস আইস, যদি পানি ফ্রিজিং করা হয় এটা আইস হয়ে যায়। এটা খুবই কমন সত্য, বিজ্ঞানিক সত্য কথা। বিশ্বাস না হলে এখনই বাসায় 1 বোতল পানি নাও, ডিপে ঢোকায় রাখো ফ্রিজে, দেখবা ওটা বরফ হয়ে যাবে, ঠিক আছে? এটা বৈজ্ঞানিক সত্য কথা। তারপর দেখো, ইফ প্রাইসেস আর হায়ার ডিমান্ড ডিক্রিজেস, দাম বেড়ে গেলে চাহিদা কমে যায়। এটা ইকোনমিক্সের একটা থিওরি। তাহলে ইকোনমিক্স মানে এটা বৈজ্ঞানিক থিওরি, ঠিক আছে? সো বিজ্ঞানিক থিওরির হওয়ার কারণে ইফ প্রাইসেস আর হায়ার ডিমান্ড ডিক্রিজেস। ইফ ইট রেইনস দ্য গ্রাস গেটস ওয়েট, যদি বৃষ্টি হয় তাহলে ঘাস ভিজে যায়। আচ্ছা, সবগুলো বেসিক কথা। তারপর দেখো ফার্স্ট কন্ডিশনের ক্ষেত্রে কি হচ্ছে। ফার্স্ট কন্ডিশনের ক্ষেত্রে নর্মাল উদাহরণ দেখো, ফার্স্ট কন্ডিশনস, ইফ এর পরে প্রেজেন্ট, পরে হচ্ছে ফিউচার হয়ে যায়। ইফ ইউ ডোন্ট হারি আই উইল মিস দ্য ট্রেন। ইফ ইট রেইনস টুডে ইউ কান্ট গেট ইট। ইফ ইউ ডোন্ট হারি, যদি তুমি দ্রুত না যাও তাহলে তুমি ট্রেনটা মিস করবে, তাই না? আচ্ছা, এটা যদি বৃষ্টি হয় তাহলে তুমি কিন্তু ভিজে যেতে পারো। আচ্ছা, উদাহরণ বুঝছো। সেকেন্ড কন্ডিশন, ইফ এর পরে পাস্ট, পরে ফিউচারই মূলত হয়, কিন্তু বলছে ফিউচার না হয় বরং উইলের জায়গায় একটু উড হয়, মানে ফিউচার কন্ডিশন, মানে পাস্ট কন্ডিশনালস, উইলের জায়গায় উড হয়, ক্যান থাকলে সেটা কি হয়ে যায়? কুড হয়ে যায়। মে থাকলে সেটা কি হয়ে যায়? মাইট হয়ে যায়, ঠিক আছে? ইফ ইউ ওয়েন্ট দেয়ার ইউ কুড মিট হিম, যদি তুমি সেখানে যাইতা তাহলে তাকে তুমি সাক্ষাৎ করতে পারতা। ইফ ইট রেইনড ইউ কুড গেট ইট, যদি এটা বৃষ্টি হতো তাহলে তুমি ভিজে যেতে। এবার দেখো থার্ড কন্ডিশনস, ইফ এর পরে পাস্ট পারফেক্ট, পরে দেখো ফিউচারই হয় কিন্তু পারফেক্ট কন্ডিশনস দিয়ে সেটা উড হ্যাভ এবং কুড হ্যাভ, মাইট হ্যাভ ব্যবহার হয়। ইফ ইউ হ্যাড স্টাডিড হার্ডার ইউ উড হ্যাভ পাস্ট দি এক্সাম, কঠিন মনে হওয়ার কথা না। ইফ ইট হ্যাড রেইনড ইউ কুড হ্যাভ ইউ কুড হ্যাভ গট ওয়েট, তাহলে হ্যাড রেইনড পাস্ট পারফেক্ট, তাহলে ঠিক সেইভাবে কুড হ্যাভ গট পাস্ট পারফেক্ট কন্ডিশনস হয়েছে। হ্যাড স্টাডিড উড হ্যাভ পাস্ট, ঠিক আছে? হ্যাড আই নোন, এবার দেখো এখানে যেটা হয়েছে ইফ ছাড়াই কন্ডিশনস হয়েছে, তাই না? ইফ ছাড়া, হ্যাড আই নোন হিম আই মাইট হ্যাভ মেট হিম, যদি তাকে আমি চিনতাম তাহলে তার সাথে আমি সাক্ষাৎ করতাম। আচ্ছা, তারপরে দেখো ইফ এর পরে প্রেজেন্ট, ও তাহলে আমরা বেসিক থিওরিগুলো শিখে আসলাম থার্ড কন্ডিশন পর্যন্ত, তাই না? 0, ফার্স্ট, সেকেন্ড এবং
থার্ড, মোট 4টা কন্ডিশন। জিরো মানে যেটার কোনো কন্ডিশনস হয় না, অর্থাৎ নর্মালি এই পাশে প্রেজেন্ট ও পাশে প্রেজেন্ট। আর ফার্স্ট কন্ডিশন হচ্ছে ইফ এর পরে প্রেজেন্ট পরে ফিউচার, থার্ড কন্ডিশন হচ্ছে ইফ এর পরে পাস্ট পরে পাস্ট কন্ডিশনালস, আর থার্ড কন্ডিশন হচ্ছে ইফ এর পরে পাস্ট পারফেক্ট পরে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্ডিশনালস। এবার দেখো এখান থেকে ব্যতিক্রম কি হয়। ব্যতিক্রমের জায়গায় দেখো বলছে যদি ইম্পেরেটিভ সেন্টেন্স ব্যবহার হয় তাহলে কন্ডিশনস অ্যাপ্লাই হবে না। ইন্টারেস্টিং না? হ্যাঁ, কন্ডিশনস অ্যাপ্লাই হবে না। ইফ ইউ কাম হেয়ার কল মি টু মিট ইউ। ইফ ইউ কাম হেয়ার এই পাশে প্রেজেন্ট আছে, তাই না? তারপর দেখো সাবজেক্ট উল্লেখ নাই। কোন সেন্টেন্সে সাবজেক্ট উল্লেখ থাকে না? ইম্পেরেটিভ সেন্টেন্স। এটা হচ্ছে আদেশ সূচক, নির্দেশ সূচক, অনুরোধ সূচক শব্দ। If you go to post office, please mail this letter for me. Please mail this letter for me. এখানে অনুরোধ করেছে, তাই তো? তার মানে বোঝা গেছে যে ইম্পেরেটিভ সেন্টেন্সে কন্ডিশনস অ্যাপ্লাই হবে না। ইম্পেরেটিভ সেন্টেন্সে কন্ডিশনস অ্যাপ্লাই হবে না, ঠিক আছে? তাহলে ইফ ইউ কাম হিয়ার কল মি, ইফ ইউ গো দেয়ার শো মি দ্য টিকিট, ইফ ইউ গো টু পোস্ট অফিস সেন্ড মি এ মেসেজ, ঠিক আছে? তাহলে কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে যদি ইম্পেরেটিভ সেন্টেন্স আসে, ইম্পেরেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কন্ডিশনস অ্যাপ্লাই হবে না। এটাই ছিল ব্যতিক্রম। এরপর যেটা দেখো, ওই যে একটু আগে দেখানো হলো যে ইউনিভার্সাল ট্রুথ, সায়েন্টিফিক ট্রুথ এবং হ্যাবিচুয়াল বিষয় যদি চলে আসে সেখানেও শর্ত প্রযোজ্য হবে না। ইফ রুমা হ্যাজ এনাফ টাইম, যদি রোনার যথেষ্ট সময় থাকে, শি ইউজুয়ালি গোজ টু স্কুল অন হার ফিট। খেয়াল করে দেখো, ইউজুয়ালি এটা প্রেজেন্ট ইনডিফিনিটের একেবারে ফিক্সড একটা চিহ্ন। ইউজুয়ালি গোজ টু স্কুল, সে কারণে এই জায়গায় ইফের পরে যেহেতু প্রেজেন্ট ছিল, এখানে শি ইউজুয়ালি উইল গো টু স্কুল হওয়া দরকার ছিল, কিন্তু হবে না। এই কারণে যে ইউজুয়ালি শব্দটা ব্যবহারের কারণে এটা এই যে হ্যাবিচুয়াল ফ্যাক্ট হয়ে গেছে। ইফ ওয়াটার ফ্রিজেস, যদি পানি ফ্রিজিং করা হয়, ইট বিকামস আইস। অর্থাৎ এই ইউনিভার্সাল ট্রুথ, সায়েন্টিফিক ট্রুথ, ঐতিহাসিক সত্য, এগুলো থাকলে শর্ত প্রযোজ্য হবে না, ঠিক আছে? তারপরে দেখো ইম্পসিবল কন্ডিশন, সেটা আবার কেমন? মেইন ক্লজের ভাব যদি ইম্পসিবল কন্ডিশন করে তবে সেটি পাস্ট কন্ডিশনের আকারে শর্ত পূরণ করে। যেমন স্ট্রাকচার দিয়ে দিয়েছে, কিভাবে স্ট্রাকচারটা হবে দেখো। ইফের পরে প্রেজেন্ট, পরে সাবজেক্ট, উড হ্যাভ, কুড হ্যাভ এবং ভার্বের বেস ফর্ম আর হ্যাড দিয়ে যুক্ত হলে এইভাবে তার স্ট্রাকচার তৈরি হবে। দেখি উদাহরণ দিলে, ইফ আই ওয়ার এ কিং আই উড সার্ভ দ্য হেল্পলেস পিপল। ইফ আই ওয়ার কিং, এটা হচ্ছে ইম্পসিবল শব্দ। যদি আমি রাজা হতাম, মানে আমি রাজা হয়নি, পাস্টের কথা। যদি আমি পাখি হতাম, আকাশে উড়ে বেড়াতাম, তাই তো? যদি আমি সমুদ্র হতাম, আমি তোমাদেরকে মাছ খাওয়াতাম, এরকম, ঠিক আছে? আচ্ছা, ইফ আই ওয়ার কিং আই উড সার্ভ দ্য পিপল, এ পাশে পাস্ট, এ পাশে পাস্ট কন্ডিশনস আছে। হ্যাড আই উইংস, যদি আমার পাখা থাকতো, আই উড ফ্লাই ইন দ্য স্কাই। আচ্ছা, ওয়ার হি এ লেডি, যদি সে একজন নারী হতো, আসলে সে তো নারী হতে পারবেই না। হি কুড জয়েন দ্য পার্টি। হ্যাড আই বিন দেয়ার, যদি আমি সেখানে থাকতাম, আই মাইট হ্যাভ মেট ইউ। খেয়াল করে দেখো, মাইট হ্যাভ মেট, তার মানে হ্যাড আই বিন ব্যবহার হয়েছে, হ্যাড আই বিন এর কারণে মাইট হ্যাভ মেট, অর্থাৎ এখানে পাস্ট পারফেক্ট, এই কারণে পাস্ট পারফেক্ট কন্ডিশনালস ব্যবহার হয়েছে। এগুলো হচ্ছে তাহলে ব্যতিক্রম, আমরা বুঝতে পারলাম। আচ্ছা, তারপরে দেখো কন্ডিশনস উইদাউট ইফ, ইফ ছাড়াই কন্ডিশন যদি হয়, অর্থাৎ ইফ এর ব্যবহারই থাকবে না। ইফ ছাড়া কন্ডিশনস হতে হলে শুরুতে হ্যাড ব্যবহার হয়, আনলেস এর ব্যবহার হয়, ইন কেস এর ব্যবহার হয়, অ্যাজ দো, অ্যাজ ইফ, উইশ, উড দ্যাট, হোপ, এগুলো কাইন্ড অফ কন্ডিশনস এর চিহ্ন। মাথায় রাখো কি কি শব্দ, একটু পড়ে ফেলো দ্রুত। এগুলো কন্ডিশন তৈরি করে, হ্যাড, আনলেস, ইন কেস, অ্যাজ দো, অ্যাজ ইফ, উইশ, উড দ্যাট, হোপ, এগুলো কন্ডিশনস তৈরি করে। কেমন কন্ডিশনস তৈরি করে? হ্যাড এর ব্যবহারের ক্ষেত্রে আমরা একটু দেখি। হ্যাড এর ব্যবহার আমরা জানি, এই যে হ্যাড আই বিন দেয়ার আই মাইট হ্যাভ মেট ইউ। আচ্ছা, হ্যাড আই দ্য উইংস অফ পেগান, যদি আমার কবুতরের পাখা থাকতো, আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। হ্যাড ডিরেক্ট শব্দ ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, আর কোনো সেকেন্ড ভার্ব নেই, অর্থাৎ পাস্ট ইন্ডিফিনিট হয়েছে, সে কারণে কুড ফ্লাই হয়েছে, ঠিক আছে? হ্যাড আই দ্য ব্রেথ অফ ফিশ, যদি আমার মাছের মতো নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা থাকতো বা ব্রিদিং পাওয়ার থাকতো, হ্যাঁ, বাট তাহলে সে করতে মাইট লিভ আন্ডার ওয়াটার, তাহলে পানির নিচে বাস করতে পারতাম। হ্যাড এখানে পাস্ট ইন্ডিফিনিট, ওখানে পাস্ট কন্ডিশনাল। হ্যাড আই বিন পাস্ট কন্ডিশন, পাস্ট পারফেক্ট হয়েছে, পাস্ট পারফেক্ট কন্ডিশনাল হয়েছে, ঠিক আছে? উড হ্যাভ মেট ইউ।
আচ্ছা, আনলেস এর ব্যবহার। আনলেস মানে হচ্ছে এর ভেতরে একটা আনলেস এবং আনটিল। আনলেস এর মানে হচ্ছে যদি না, আনটিল মানে তাই, হ্যাঁ, আনটিল মানে হচ্ছে মানে না একটা আর কি, পর্যন্ত না আর কি, পর্যন্ত না, এরকম অবধি না, পর্যন্ত না, ঠিক আছে। এটা একটা আনলেস মানে হচ্ছে নেগেটিভ থাকে, অর্থাৎ এরপর আর নেগেটিভ সেন্টেন্স দেওয়াটা সহি হবে না, ঠিক আছে। আচ্ছা দেখি, I can't reach the station unless I don't hurry up, হবে না। I can't reach the station অর্থাৎ cannot, দেখো যে উইল এর পরিবর্তে কি হয়েছে, cannot হয়েছে, তাই তো। unless I hurry up, unless এর পরে আর নতুন করে don't দেওয়া যাবে না। I may not take rest unless don't have, unless I don't have, unless I don't have my work finished, আচ্ছা unless I don't have হবে না, unless I have, ঠিক আছে, unless I have my work finished। এবার খেয়াল করে দেখো, তোমরা এটা ভাবতে পারো যে ওয়ার্ক ফিনিশ, আমার কাজ কমপ্লিট না হওয়া পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা খেয়াল করলাম যে ইফ ব্যবহার নাই, আনলেস এখানে ইফ এর কাজটা করে দিয়েছে, তো আনলেস এর পরে নেগেটিভ সেন্টেন্স দেওয়া যাবে না, এটা একটু মাথায় রাখতে হবে। ইন কেসের ব্যবহার, ইন কেসের দ্বারা শর্ত বোঝায় না, শর্ত যুক্ত ক্লজ অবশ্যই বসে, শর্ত দ্বারা হলে ইন কেস ব্যবহৃত হয়। আচ্ছা এর স্ট্রাকচারটা দেখে নাও, দেখি, I will help you in case you want, I will help you মানে এটা কাইন্ড অফ বলা হয় যে শর্ত ছাড়াই, যে তোমার সাহায্য লাগে, মানে তুমি চাইলে আমি সাহায্য করব, মানে এতে কোনো শর্ত নেই, তুমি চাইলে আমি সাহায্য করব। আচ্ছা, সালমান উইল প্লে ইন কেস দ্য টিম নিডস, এই দলের দরকার হলে সালমান খেলবে, ঠিক আছে। পার্থক্য যে তুমি চাইলে আমি যাব, তুমি খাইলে আমি দেব, এরকম জাস্ট শর্ত ছাড়াই, ঠিক আছে। আচ্ছা, as if এবং as though ব্যবহার দেখো, as if as though fancy wish তোমরা জানো, as if as though fancy wish, as if এর আগে প্রেজেন্ট হলে পরে পাস্ট হয়, as if এর আগে পাস্ট হলে পরে পাস্ট পারফেক্ট হয়, ঠিক আছে, এটা পারো। he behaves in a way as if he knew everything, এটা নিশ্চয়ই তোমরা জানো যে as if এর আগে প্রেজেন্ট হলে পরে পাস্ট ইনডিফিনিট হয়। if he talks to me as if he were mad, তাহলে এই পাশে প্রেজেন্ট, এর পাশে পাস্ট। সালমান প্লেড ক্রিকেট অ্যাজ দো হি হ্যাড বিন ক্রিকেট স্টার, এই পাশে পাস্ট ইনডিফিনিট, তাহলে হি হ্যাড বিন। আচ্ছা, পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট হয়, তাহলে এই পাশে প্রেজেন্ট হলে অ্যাজ ইফ এর আগে প্রেজেন্ট হলে পরে কি হয়, পাস্ট হয়, আর অ্যাজ ইফ এর আগে পাস্ট ইনডিফিনিট হলে পরে পাস্ট পারফেক্ট হয়, ঠিক আছে, এটাই। সুফিয়া ডিনাইড ইন এ ওয়ে অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং। আচ্ছা, সেন্টেন্সে উইশ এর ব্যবহার মূলত দুটি, মূলত আশা দোয়া প্রার্থনা করে, দেখি উদাহরণ দেখলে বুঝবো। আই উইশ দ্যাট ইউ উইল বি আ জাজ, আই উইশ দ্যাট ইউ উড বি এ জাজ। দেখো উইশের পরে দ্যাট থাকুক আর না থাকুক, পরে সরি দ্যাট যদি যুক্ত হয় তাহলে অবশ্যই পাস্ট হতে হবে, আর উইশের পরে যদি ডাইরেক্ট ভার্ব আসে, উইশ প্লাস ভার্ব, তাহলে টু প্লাস ভার্ব দিয়ে দিতে হবে, ঠিক আছে। হি উইশেস মি টু গো দেয়ার, হ্যাঁ, হি উইশেস মি টু গো দেয়ার, হি উইশেস টু গো দেয়ার, ঠিক আছে। আই উইশ টু গো দেয়ার, আই উইশ টু প্লে নাও, আই উইশ টু কাম হেয়ার, আই উইশ টু গো অ্যাব্রড, ঠিক আছে, এভাবে হবে। আচ্ছা, আর উইশের পরে যখন দ্যাট যুক্ত হবে তখন পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে, ঠিক আছে। হি উইশেস দ্যাট হি উড বি আ পাইলট, হি উইশ দ্যাট হি ওয়ার এ টিচার, হি বি এ টিচার হবে, তাহলে উইশ প্রেজেন্টে থাকুক আর পাস্টে থাকুক, পরবর্তীতে পাস্টই হবে। আচ্ছা, দ্য ডাটা উইল, এবার তাহলে আমরা কন্ডিশনসটা বুঝে ফেললাম, কন্ডিশনসটা শেষ করলাম। কন্ডিশনস থেকে পরীক্ষা আসার জন্য একটু সামারি করে দেই। ব্যতিক্রম জায়গা থেকে কখন কন্ডিশনস হয় না, বিশেষ করে জিরো কন্ডিশনস, এটা পরীক্ষা আসার মতো। ইফ ছাড়া কন্ডিশনস কোথায় হয়, এটা পরীক্ষা আসার মতো। হ্যাজের ব্যবহার পরীক্ষা আসার মতো, বিশেষ করে থার্ড কন্ডিশনস, এটা একটু বেশি করে পড়বা। হ্যাডের ব্যবহার পড়বা, আনলেসের ব্যবহার করবা, ইন কেস, অ্যাজ ইফ, অ্যাজ দো, এগুলো দিয়েই পরীক্ষায় কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনাটা বেশি। এখন চলো আমরা একটু কন্ডিশন ট্যাগ কোশ্চেনে যাব। প্রিয় ভাই এবং বোনেরা, ট্যাগ কোশ্চেন তোমাদের কাছে মনে হতে পারে সবচেয়ে সহজ, ভাইয়া কুপায় দেই, ট্যাগ কোশ্চেন কোনো বিষয়। পরীক্ষায় দেখা গেছে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যতবার ট্যাগ কোশ্চেন আসে, ছেলেপেলে ট্যাগ কোশ্চেনে সিম্পলি ভুল করে আসে। আমি প্রথমে একটা প্রশ্ন দিয়েছি, একটু উত্তরটা খুঁজে বের করো তো। দ্য ডেটা উইল বেয়ারলি বি সাবমিটেড, উত্তরটা খুঁজে বের করো, দেখি কোনটা হবে তোমাদের ভাষায় উত্তর।
কোনটা? হ্যাঁ, কোনটা হচ্ছে দেখো তো, উইল ইট, উইল দে, ওয়ন্ট দে, ওয়ন্ট ইট। কোনটা হয় তোমাদের ভাষায়? ওয়ন্ট ইট, এটা দিলে ভুল। উইল ইট ভুল, ওয়ন্ট দে ভুল, উত্তর হচ্ছে উইল দে। কেন? ডেটা একটা প্লুরাল শব্দ, ডেটা প্লুরাল। বেয়ারলি একটা নেগেটিভ শব্দ, বেয়ারলি নেগেটিভ। আচ্ছা, তাহলে ডেটা প্লুরাল হওয়ার কারণে ওর ভেতরে আমরা কি পেয়েছি? হি না পেয়ে, ইট না পেয়ে, দে পেয়েছি। আর মনে আছে তোমাদের হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, স্কার্সলি, সেলডম শব্দগুলো মনে রেখো। হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, স্কার্সলি, সেলডম। হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, স্কার্সলি এবং সেলডম। হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, স্কার্সলি, সেলডম এগুলো নেগেটিভ চিহ্ন দেয়। আচ্ছা, শুধুই কি এরকম নেগেটিভ চিহ্ন দেয়? দেখো তো এই উদাহরণ তোমরা বুঝতে পারো কিনা। He is too old to walk. He is too old to walk. এটা ট্যাগ কোশ্চেন কি হবে? He is too old to walk. এটা ট্যাগ কোশ্চেন কিন্তু এরকম হবে, is he? কারণ কি জানো? তোমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে যে ট্যাগ কোশ্চেনের প্রথম ক্লজে যদি, প্রথম অংশে যদি নেগেটিভ সেন্টেন্স থাকে তাহলে ট্যাগ হবে পজিটিভ, আর ট্যাগের প্রথমে যদি পজিটিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে তাহলে ট্যাগ হবে নেগেটিভ। তাহলে ট্যাগের প্রথমে নেগেটিভ সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স বুঝে গেছে, কিন্তু বাস্তবে না, মিনিং কোনটা সেটা বুঝে উত্তর করতে হয়। হি ইজ টু ওল্ড টু ওয়াক, সে এতই বৃদ্ধ যে হাঁটতে পারে না। অর্থাৎ দেখো এখানে কিন্তু নেগেটিভ আছে, এই টু এবং টু ব্যবহার কারণে নেগেটিভটা এখানে অনায়াসে চলে আসছে। তো সেই কারণে নেগেটিভ থাকার কারণে ওখানে ওই পাশে, যেহেতু এই পাশে নেগেটিভ সেন্স রয়ে গেছে, ওই পাশে তাহলে কি হবে? পজিটিভ হবে। চলো তাহলে কিছু এই ব্যতিক্রম জায়গা থেকে উদাহরণ দেখে আসি। মানে ট্যাগ কোশ্চেন কত সহজ, তারপরেও কত বেশি কঠিন হয়ে যায় মাঝে সাঝে, সেটা একটু বুঝে নেই। তোমাদের নর্মালি বোঝানো হয়েছে যে ট্যাগ কোশ্চেনের প্রথম ক্লজে যদি নেগেটিভ সেন্টেন্স থাকে, এই শব্দটাই ভুলে যেতে হবে। নেগেটিভ সেন্টেন্স না, এটা হবে নেগেটিভ সেন্স। হ্যাঁ, নেগেটিভ সেন্টেন্স না বলে বলবো নেগেটিভ সেন্স। তো সেই কারণে দেখো এই রেয়ারলি, বেয়ারলি বা হার্ডলি, হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, স্কারলি, সেলডম, এটা ছাড়াও কিন্তু এর জাতীয় কিছু শব্দ আছে, ফিউ আছে, লিটিল আছে, হ্যাঁ ফিউ আছে, লিটিল আছে, তারপর হচ্ছে নাথিং আছে। এগুলো দেখে কিন্তু অনেক সময় বুঝে ওঠা যায় না। তো আমরা যতটুকু বুঝি সেটা দিয়ে যদি একটু প্র্যাকটিস করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখো পারো কিনা। There is a little water in the glass. এটা ট্যাগ কি হবে? ট্যাগ বলো। There is a little water in the glass. Robin has few friends. Robin has few friends. এখানে Robin has few friends, এটার ট্যাগ কোশ্চেন কি হবে? বলো তো দেখি। ও একটু আগে যেটা দিয়েছিলাম সেরকমই, the man is too weak to walk. এটার ট্যাগ কোশ্চেন কি হবে? প্রথম ট্যাগ কোশ্চেনটা দেখো, there is a little water in the glass, এটার ট্যাগ কোশ্চেন উত্তর হবে isn't there। উত্তর হবে isn't there। অনেকে এটা মনে করতে পারে যে প্রথম আগে বোঝো লিটিল নেগেটিভ, এটা ঠিক আছে, কিন্তু এ লিটিল কিন্তু নেগেটিভ না, এ লিটিল হচ্ছে পজিটিভ। সেটা কেমন? there is little water in the glass, গ্লাসে পানি নেই বললে চলে। there is a little water in the glass, তাহলে গ্লাসে কিছুটা পানি আছে। I have few friends, আমার বন্ধু নেই বললে চলে। I have a few friends, আমার কিছু সংখ্যক বন্ধু আছে। বোঝা যায় পার্থক্যটা? হ্যাঁ,
মনে রাখবে কিন্তু সিরিয়াসলি, দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, গ্লাসে পানি নেই। দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, গ্লাসে কিছুটা পানি আছে। এ থাকলে অ্যাফার্মেটিভ, এ না থাকলে নেগেটিভ, ঠিক আছে? ঠিক সেইভাবে হচ্ছে ইজেন্ট দেয়ার। আর দেয়ারের জায়গায় কিন্তু কোনোভাবে ইট ব্যবহার করবে না, দেয়ারই বসে যাবে। রবিন হ্যাজ ফিউ ফ্রেন্ডস, এটা নেগেটিভ, ফিউ হচ্ছে নেগেটিভ, তার মানে তাহলে কি হবে, আমরা পজিটিভ ব্যবহার করব হ্যাজ হি, ঠিক আছে? আচ্ছা, দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক, এটার উত্তর হবে ইজ হি, ঠিক আছে? কারণ এই টু ব্যবহার করে নেগেটিভ সেন্সটা ওখানে রয়ে গেছে। ওকে, আমরা যতটুকু দেখলাম সেইভাবে আমরা এখানকার প্র্যাকটিসটাই করব। একটু দেখো, দ্য পোল্ট্রি, এটা কি হবে? The poultry will rarely be sold to the market. এটার ট্যাগ কি হবে একটু বোঝো তো। The poultry will rarely আছে, তাই না? তাহলে rarely হচ্ছে নেগেটিভ তৈরি করে। পোল্ট্রি একটা প্লুরাল শব্দ, তাহলে ঠিক সেইভাবে উত্তর হবে will দে। ভাবা যায় কিভাবে কি তৈরি করতেছে? হ্যাঁ, পোল্ট্রি, এরকম অনেকগুলো শব্দ আছে যাদেরকে দেখে চেনা যায় না যেটা প্লুরাল শব্দ, যাদের এমন এমন শব্দ আছে যাদেরকে দেখা বোঝা যায় না যেটা সিঙ্গুলার শব্দ। তো পোল্ট্রি এর প্লুরাল জাতীয় কিছু শব্দ আছে যেগুলো তোমাদেরকে ডিস্টার্ব করবে, যেমন পোল্ট্রি, ক্যাটেল, ভার্মিন, জেন্টি, ফোক, এলিট, ক্লার্জি, অ্যারিস্টোক্রেসি, পিপল, চিলড্রেন, মেন, উইমেন, ডেটা, রেটা, এজেন্ডা, মিডিয়া, এই জাতীয় শব্দ। একটু পরে আমরা লিস্টগুলো দিব। এই দেখো, টু সি সিঙ্গুলার বাট দে আর প্লুরাল, বলছে এদেরকে দেখতে সিঙ্গুলার মনে হয় কিন্তু বাস্তবে এরা শয়তান। হ্যাঁ, দেখতে সিঙ্গুলার হলেও এরা প্লুরাল শব্দ। কি কি? এই দেখো, ক্যাটেল, পোল্ট্রি, ভার্মিন, জেন্ট্রি, ফোক, এলিট, ক্লার্জি, এজকি, পিপল, চিলড্রেন, মেন, উইমেন, ডেটা, রেটা, এজেন্ডা, এই জাতীয় শব্দ। বিশেষ করে তোমরা এখন এই ট্যাগ কোশ্চেন পারতে হলে কষ্ট করে একটু নাম্বার ফাংশনসটা একটু দেখে নিতে হবে। নাম্বারটা অবশ্যই, নাম্বার এবং জেন্ডার না জানলে ট্যাগ কোশ্চেন পারাটা টাফ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে কি বলেছে দেখো, যে ফার্স্ট ক্লজ অ্যাফার্মেটিভ হলে ট্যাগ মাস্ট বি নেগেটিভ, তাই তো? ফার্স্ট ক্লজ নেগেটিভ হলে ট্যাগ হয় অ্যাফার্মেটিভ। নেগেটিভ ট্যাগ মাস্ট বি কন্ট্রাকশন, মানে এই যে ইজেন্ট হয়, হ্যাঁ, ইজেন্ট, আর্নড, ক্যান্ট, এভাবে হয়। আচ্ছা, সেম টেন্স মাস্ট বি ইনশিওর্ড বিটুইন ফার্স্ট সেন্টেন্স এবং ট্যাগ, অর্থাৎ দুই পাশেই টেন্স সেম হবে। ফার্স্ট ক্লজের নাম্বার এবং পার্সন অনুযায়ী ট্যাগ কোশ্চেন সাবজেক্টিভ প্রোনাউন ব্যবহার হয়। ভার্বের অক্সিলারি ফর্ম ডু, ডাজ, ডিড, এটার অক্সিলারি, অর্থাৎ যদি ইট ব্যবহার হয়, হি ইটস রাইট, তাহলে ইটেন্ট তার হয় না, ডাজেন্ট হবে, ঠিক আছে? এটা পারবা। এগুলো হচ্ছে মেইন বৈশিষ্ট্য ট্যাগ কোশ্চেন করার, এটা একটু মাথায় রাখবা। দেখি তারপর কি বলছে। The knowledge must be having, যে নলেজ গুলো থাকতেই হবে। নাম্বারস এর জ্ঞান থাকতে হবে, জেন্ডার, নাম্বার এবং গণনা জানতে হবে। নেগেটিভ ওয়ার্ডস কোনগুলা? ওই যে হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, স্কললি, সেলডম। এখন আজকে থেকে শিখলাম যে টু এবং টু, এটাও নেগেটিভ। তারপর হচ্ছে বিশেষ করে ফিউ এবং লিটিল, এটাও নেগেটিভ, মাথায় রাখতে হবে, ঠিক আছে? কিন্তু এ ফিউ, এ লিটিল আবার পজিটিভ। কন্ট্রাকশন জানতে হবে, প্রত্যেকটা কন্ট্রাকশন কিভাবে হবে, ভার্বের রূপগুলো জানতে হবে, কোনটা প্রেজেন্টে আছে কোনটা পাস্টে আছে। কারণ যদি এরকম হয়, আই কাট দ্য ট্রি, আমি গাছটি কাটি না, গাছটি কেটেছিলাম, কি করে বুঝবা? তাহলে এটা উত্তর দুটো হতে পারে, ডিডন্ট আই, ডিডন্ট আই এবং ডোন্ট আই, দুটোই জায়েজ হবে এখানে। ডোন্ট আই, ঠিক আছে? ডিডন্ট আই, আই রিড, তাহলে রিড, 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 কাট, 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 শার্ট, 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 পুট, 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 যে শব্দগুলো একেবারে সেম, চেঞ্জ হয় না, এগুলো বিশেষ করে তোমাদের জানতে হবে। সাবজেক্টিভ প্রোনাউন গুলো জানতে হবে। এখন এই জায়গায় এসে দেখে নাও যে কিছু শব্দ দেখতে প্লুরাল, বাস্তবে এরা সিঙ্গুলার। কি পরিমাণ ডিস্টার্ব তোমাদেরকে করতে পারবে এরা? হ্যাঁ, দেখতে প্লুরাল হলেও বাস্তবে এরা সিঙ্গুলার। দেখো এখানে শব্দগুলো দিয়ে দিয়েছে, গ্যালোস মানে ফাঁসির মঞ্চ বা ফাঁসির কষ্ট, ঠিক আছে? অপটিক্স, আলোক বিজ্ঞান। অপটিক্স ইনিংস, ইনিংস মানে আমরা বলি না এক ইনিংস খেলেছে, হ্যাঁ, টু ইনিংস, হ্যাঁ, একই। ইথিক্স, পলিটিক্স, সিভিক্স, ইকোনমিক্স, ফিজিক্স, কমিক্স, ট্যাকটিক্স, নিউমেনিক্স, ইলেকট্রনিক্স, ম্যাথমেটিক্স, মিজেলস, হাম, শিঙ্গলস, বলস, ডমিনোস, স্ট্যাটিস্টিক্স, নিউজ, মামস, বেলোস, টেনিস, ওইজেস, ওয়ারঅ্যাবাউটস, অ্যাথলেটিক্স, বিলিয়ার্ডস, ড্রটস, স্মল পক্স, এই শব্দগুলো একটু মেহেরবানি কিন্তু মুখস্থ করতে হবে। দেখো বিশেষ করে হেডকোয়ার্টার্স একটা শব্দ, ক্রস রোডস,
এটা একটা শব্দ, ক্রস রোডস, হ্যাঁ, স্পিসিস প্রজাতি, ওয়ার্কস মানে কারখানাও কিন্তু হয়, ওয়ার্কশপ যেটাকে বলে, হাইড্রোলিক্স, তারপর হচ্ছে অ্যারোনটিক্স, লিঙ্গুইস্টিক্স, হ্যাঁ, অ্যানালিটিক্স, রিকেটস, এগুলো তো জানতে হবে সিরিয়াসলি। গালিভার্স ট্রাভেলস, এটা কিন্তু একটা ব্যক্তির নাম বা একটা প্রতিষ্ঠানের নাম। গালিভার্স ট্রাভেলস একটা উপন্যাসের নাম। আচ্ছা, এখন একটু করো তো দেখি কি এখানে ব্যবহার হয়েছে, বোঝা যায় কিনা, পারবা কিনা, সিরিয়াস ট্রাই করো। পারবা? মিজেলস, শেষে এসবিএস থাকলেও এটা একটা সিঙ্গুলার শব্দ। ভেরি গুড, তাহলে আমরা ইট খুঁজে বের করব। আর বেয়ারলি আছে তাহলে এটা নেগেটিভ, তার মানে আমরা পজিটিভ দিতে হবে। আর এই ডি কি উড না এটা হ্যাড, এটা বোঝা কিন্তু একটা বিষয়। এটা হচ্ছে হ্যাড, কারণ দেখো এই পাশে বিন আছে, তাহলে সেই কারণে আমরা মিজেলসের কারণে ইট খুঁজে বের করব এবং পজিটিভ শব্দ ব্যবহার করব, অর্থাৎ হ্যাড ইট। প্রথমটা উত্তর হয়ে গেছে। হ্যাড দে হবে না, দে তো একটাও হওয়ার সুযোগ নেই। পপ, আলহামদুলিল্লাহ, সবগুলো তো খুব ইন্টারেস্টিং। দে ব্যবহার হয়েছে, দে হওয়ার তো সুযোগই নাই। ঠিক আছে, হ্যাড ইট, উত্তর হচ্ছে এ। আচ্ছা, the headquarters ought to be set up there. Oughtn't they আর oughtn't it? Oughtn't it, oughtn't it, ওট থাকলে oughtn't হতে হয়, আর হেডকোয়ার্টার যেহেতু সিঙ্গুলার তাহলে ইট ব্যবহার হয়েছে। ঠিক আছে, তারপরের দিকে যায়। The scissors might have been used to cut the tree. কি হবে? The scissors might have been used, কোনটা হবে? scissors হচ্ছে সিঙ্গুলার না প্লুরাল? এবার ধরা খাওয়ার ব্যাপক সম্ভাবনা। দেখো, একটু মনে রাখো, কিছু শব্দ দেখতে সিঙ্গুলার, কাজে প্লুরাল, কিছু শব্দ দেখতে প্লুরাল, কাজে সিঙ্গুলার, কিছু শব্দ দেখতে প্লুরাল, কাজেও প্লুরাল। এটার উত্তর কি হবে? সিজার্স মানে কাঁচি, এটার উত্তর হচ্ছে মাইট হ্যাভ বিন। মাইটেন্ট আছে দেখো তো কোথাও, মাইটেন্ট দে, কারণ সিজার হচ্ছে এটা একটা প্লুরাল শব্দ। এটা সিজারের নাকি দুটো ঠ্যাং আছে দেখবা, সিজার মানে যেটা কাঁচি, এই যে প্লায়ার্স যেটা তোমরা তার কাটো, প্লায়ার্স। তাহলে কিছু কিছু শব্দ আছে দেখতে প্লুরাল, কাজেও প্লুরাল, এই সিজার্স তার ভিতরে একটা। প্যান্টস, তোমরা যদি কেউ বলো যে আমার প্যান্ট কোথায়, ইংরেজি ওয়ার আর মাই প্যান্টস, ওয়ার আর মাই প্যান্টস, আমার প্যান্ট কোথায়, কিন্তু ওয়ার আর মাই শার্টস আবার হবে না, ওয়ার ইজ মাই শার্ট। তাহলে প্যান্টস, ট্রাউজার্স, শর্টস, জিন্স, প্লায়ার্স, তারপরে যে সিজার্স, গ্লাসেজ, হ্যাঁ, হ্যাঁ, এগুলো শব্দগুলো হচ্ছে এইভাবে ব্যবহার হয়। এই যে টু সি প্লুরাল, রিয়েলি দে আর প্লুরাল, দেখতে প্লুরাল, কাজেও প্লুরাল। কি? সিজার্স কাশি, শর্টস ছোট প্যান্ট, জিন্স জিন্স প্যান্ট, প্যান্টস, বাইনিকুলার, স্যাক্স, হ্যাঁ, তারপর যে পাজামাস, ট্রাঙ্কস, এই শব্দগুলো দেখতে প্লুরাল। স্পেকটেকলস মানে চশমা, গ্লাসেস, খেয়াল করছো? তাহলে এই বিষয়গুলো আরেকবার আমি তোমাদেরকে রিভিউ করে দেই। দেখো কি ডিস্টার্ব করবে তোমাদেরকে, যে বলতেছে এরা দেখতে প্লুরাল, কাজেও প্লুরাল। আর যখন পোল্ট্রি অর্থাৎ দেখতে সিঙ্গুলার, কাজে প্লুরাল, দেখতে প্লুরাল, কাজে সিঙ্গুলার, এই জাস্ট তিনটা পার্থক্য একটু মনে রাখতে হবে সিরিয়াসলি। ঠিক আছে, ওকে। দেখতে সিঙ্গুলার, কাজে প্লুরাল শব্দগুলো দেখবা, আমি কিন্তু একটু আগে স্লাইড দিয়েছি। দেখতে প্লুরাল, কাজে সিঙ্গুলার। এরপর হলো কি? দেখতে প্লুরাল, কাজেও প্লুরাল। এই তিনটা পার্থক্যটা বুঝে নিবা শব্দগুলো। ঠিক আছে, এখান থেকে পরীক্ষা আসবে। হ্যাঁ, এবার থেকে হ্যাভ হচ্ছে হ্যাভেন্ট, হ্যাজ হ্যাজেন্ট, হ্যাড হ্যাডেন্ট। এখন এটা সন্দেহ তৈরি করে, হ্যাভ হ্যাভেন্ট না ডোন্ট, হ্যাজ হ্যাজেন্ট না ডাজেন্ট, হ্যাড হ্যাডেন্ট না ডিডেন্ট। এটার ডিফারেন্সটা কোথায়? উদাহরণ গেলে বুঝবো। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটা হচ্ছে হ্যাভের পরে ভার্ব আছে, হ্যাভের পরে যখন ভার্ব হয় তখন হ্যাভ হচ্ছে এখানে অক্সিলিয়ারি ভার্ব। তাহলে সেইভাবে কি হবে তোমার হচ্ছে, যদি আমরা এটাকে ট্যাগ কোশ্চেন করি তাহলে ট্যাগ কোশ্চেন উত্তর হবে হ্যাভেন্ট আই, হ্যাভেন্ট আই। ঠিক আছে, হ্যাভেন্ট আই, এই তো হ্যাভেন্ট আই আমরা দিয়ে দিয়েছি এখানে। আই হ্যাভ এ কাউ, এখন দেখো আই হ্যাভ এটা হচ্ছে ডাইরেক্ট প্রিন্সিপাল ভার্ব, তখন হচ্ছে এটাকে আমরা ডোন্ট দিয়ে করব। অর্থাৎ হ্যাভের পরে যদি ভার্ব থাকে, হ্যাভ যদি অক্সিলারি হয়,
হ্যাভ যদি অক্সিলারি হয় তাহলে হ্যাভেন্ট, আর হ্যাভ যদি প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হয় তাহলে ডোন্ট হবে। সালমান হ্যাজ পাস্ট, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, তাহলে হ্যাজেন্ট। আর সালমান হ্যাজ ট্যালেন্ট, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, তাহলে ডাজেন্ট। দীপিকা হ্যাড জয়েন্ট, আচ্ছা তাহলে হচ্ছে হ্যাডেন্ট। দীপিকা হ্যাড ভ্যালুয়েবল অর্নামেন্ট, তাহলে ডিডেন্ট। পার্থক্য বুঝছো? নিশ্চয় বুঝতে পেরেছ। আচ্ছা, ইম্পেরেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি ট্যাগ কোশ্চেন করতে হয় তাহলে কি হবে? ইম্পেরেটিভ সেন্টেন্স আমরা নিশ্চয় বুঝছি, অ্যাডভাইস অর্ডার, অ্যাডভাইস অর্ডার ক্ষেত্রে উইল ইউ বা ওয়ন্ট ইউ দিতে হয়। ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, ক্যান্ট ইউ না দিয়ে উইল ইউ বা ওয়ন্ট ইউ মাথায় রাখতে হবে তাহলে, ঠিক আছে? তাহলে অ্যাডভাইস এবং অর্ডার নির্দেশ করার ক্ষেত্রে উইল ইউ বা ওয়ন্ট ইউ ব্যবহার হবে, ক্যান্ট ইউ ব্যবহার হবে না। কিন্তু প্লিজ যদি থাকে, দেখো রিকোয়েস্ট যদি থাকে প্লিজ কাম হিয়ার, তাহলে ক্যান ইউ বা ক্যান্ট ইউ। পার্থক্যের জায়গাটা হচ্ছে এই সূক্ষ্ম। হ্যাঁ, অ্যাডভাইস অর্ডার থাকলে হচ্ছে উইল ইউ বা ওয়ন্ট ইউ, আর রিকোয়েস্ট থাকলে ক্যান ইউ বা ক্যান্ট ইউ, ঠিক আছে? ক্যান্ট ইউ। ওকে, লেটাসের ব্যবহার, লেটাসের ব্যবহার হলে কি? লেটস গো ফর ওয়াক, লেটস গো ফর ওয়াক হচ্ছে শ্যাল উই। আচ্ছা, লেটাস মেনশন দ্য সিক্রেটস শ্যাল উই, তাহলে লেট মি হলে কি হবে? লেট মি গো দেয়ার, দেখো উইল ইউ, ইন্টারেস্টিং না? লেট ইউ থাকলে হচ্ছে, লেট মি থাকলে উইল ইউ, ঠিক আছে? উইল ইউ, লেট মি থাকলে উইল ইউ হবে, ঠিক আছে? লেটস থাকলে শ্যাল উই, কিন্তু লেট মি থাকলে উইল ইউ, ঠিক আছে? সেভাবে দেখো, লেট হিম থাকলে আবার উইল ইউ হবে, তাহলে লেট মি বা লেট হিম থাকলে উইল ইউ, এটা একটু মাথায় রাখলে হচ্ছে, ঠিক আছে? ওকে, এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে হোয়াট এ ফান ইজ ইট, ইজেন্ট ইট। হোয়াট এ ফান মানে হোয়াট ইজ এ ফান বলো তো? হোয়াট এন আইডিয়া, ইজেন্ট ইট, এর ভেতরে একটা ইজ পালিয়ে আছে, বুঝতে পারতেছো সবগুলো, ঠিক আছে? হাউ লাভলি দ্য ম্যান ওয়াজ, ওই তো ওয়াজ আছে, তাহলে ওয়াজেন্ট, ঠিক আছে? ওকে, এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা বুঝতে পারতেছি। কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে কি রীতি হবে এটা একটু দেখে নেই। ইফ শি কলস মি আই ক্যান রেসপন্স, ডাজেন্ট শি। খেয়াল করে দেখো, কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে নিয়ম হচ্ছে প্রথম ক্লজ, প্রথম ক্লজকে ফলো করে কাজ করতে, অর্থাৎ ইফ শি কলস এটাকে করে দিতে হবে। ডাজেন্ট শি কিন্তু না, ইফ শি কলস মি আই ক্যান রেসপন্স হবে হচ্ছে ক্যান্ট আই। প্রথম ক্লজ করা যাবে না, দ্বিতীয় ক্লজ, অর্থাৎ শেষের অংশ, তাই তো? ডেভিড ড্রিঙ্কস জুস বাট জেনি ডাজ নট লাইক ইট, ডাজেন্ট হি না হবে ডাজ শি। ডাজ নট লাইক যেহেতু জেনি একজন নারী, সেই কারণ, ঠিক আছে? তাহলে কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে দ্বিতীয় ক্লজ অনুসারে আমরা ট্যাগের কার্যক্রম করব। ওকে, তারপরে নট অনলি বাট অলসো, নট বাট, আইদার অন, নেইদার নর এবং শুধু আর, এগুলোর ক্ষেত্রে সেকেন্ড সাবজেক্ট অনুসারে, সেকেন্ড সাবজেক্ট মাথায় রাখতে হবে, দ্বিতীয় সাবজেক্ট, দ্বিতীয় সাবজেক্ট, অর্থাৎ নট অনলি রবিন বাট অলসো সুফিয়া যদি এরকম হয়, নট অনলি রবিন বাট অলসো সুফিয়া ইজ ব্রেন, তখন যদি এরকম হয় তখন স্বাভাবিকভাবে এই সুফিয়াকে দিয়েই আমাদের ট্যাগ কোশ্চেন করতে হবে। উদাহরণ দেখলে বুঝতে পারবো। নট অনলি রবিন বাট অলসো জেনি নোজ দ্য ফ্যাক্টস, ডাজেন্ট হি হবে না, ডাজেন্ট শি, কারণ এখানে জেনি দিয়ে হবে, নট অনলি থাকলে বাট অর্থাৎ দ্বিতীয় সাবজেক্ট অনুসারে হবে। এগুলো দেখলে বুঝবা ইনশাল্লাহ। কিন্তু ফার্স্ট সাবজেক্ট, আগে ছিল প্রথম সাবজেক্ট, দ্বিতীয় সাবজেক্ট, এখন হচ্ছে এইগুলো হলে হচ্ছে প্রথম সাবজেক্ট কেউ ফলো করে, অর্থাৎ বর প্রধান। আগে ছিল যাত্রী প্রধান, এবার হচ্ছে বর প্রধান। অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট, টুগেদার উইথ, অলরেডি উইথ, অ্যাকম্পানিড বাই, ইন এডিশন টু, রেদার দ্যান। দেখি, সালমান অ্যাজ ওয়েল অ্যাজ হিজ মৌসুমি এনজয়স দ্য প্রোগ্রাম, হ্যাজেন্ট শি হবে না, হবে না, হবে হচ্ছে হ্যাজেন্ট, হ্যাজেন্ট কেন? অ্যাজ ওয়েল অ্যাজ মৌসুমি এনজয়স, এনজয়স তাহলে ডাজেন্ট হবে, ঠিক আছে? এটা হবে ডাজেন্ট, এটা হবে ডাজেন্ট, ডাজেন্ট হি। সালমান এখানে প্রথম সাবজেক্টের কাজ করেছে, অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে প্রথম সাবজেক্ট ট্যাগ কোশ্চেনের প্রোনাউন বসাতে হবে এবং ট্যাগ কোশ্চেনের ভার্বও বসবে প্রথম সাবজেক্ট। আই টুগেদার উইথ মাই ফ্রেন্ডস জয়েন দ্য পার্টি, ডিডন্ট আই, ডিডন্ট আই হবে যেহেতু জয়েন্ট আছে আর কি, ঠিক আছে? ওকে, hardly, barely, rarely, scarcely, seldom, ever, anyone, anybody, nobody, neither, no one, none, nothing, little, few, never। দেখো এভারও অনেক সময় নেগেটিভের কাজ করে, এর একটা শব্দ, একটা ব্যতিক্রম কিন্তু, তাই না? এক্সেপশনাল। ওকে,
উদাহরণগুলো দেখি। হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস, ডাজন্ট হি হবে না, ডাজ হি। হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস, তার কিছু সংখ্যক বন্ধু, তার বন্ধু নেই বললে চলে। তাহলে এই পাশে যেহেতু নেগেটিভ আছে তাহলে এই পাশে পজিটিভ, তাই না? there is little water in the garden is there। আচ্ছা, দে কোথায় ব্যবহার হয়? এভরিবডি, এভরিওয়ান দে, সামবডি, সামওয়ান দে, নো ওয়ান, নোবডি, নান, নাইদার দে, মোস্ট অফ দেম, অল অফ দেম, নান অফ দেম, মোস্ট অফ দ্য পিপল দে। আচ্ছা, দি প্লাস অ্যাডজেক্টিভ যেমন দ্য রিচ, এগুলো দে। যেমন দ্য অনেস্ট আর রেসপেক্টেড এভরিওয়্যার, দ্য অনেস্ট উইল বি রেসপেক্টেড, তখন হচ্ছে ওন্ট দে। ঠিক আছে, তোমরা জানো যে দি প্লাস অ্যাডজেক্টিভ দিলে প্লুরাল হয়ে যায়। দি প্লাস অ্যাডজেক্টিভ এটার কারণে প্লুরাল একটা নাউনে পরিণত হয়, প্লুরাল নাউন। যেমন দ্য পুয়ার, দ্য পুয়ার আর ডেপ্রাইভড অফ হিউম্যান রাইটস। ঠিক আছে, তখন হচ্ছে আর্নড দে হবে। তাহলে এগুলোর ফলে হচ্ছে দে ব্যবহার হবে সাবজেক্ট হিসাবে। নো ওয়ান রিড দ্য টপিক্স, ডিডন্ট হি, ডিডন্ট দে। এবার দেখো, নো ওয়ান রিড, এটা কিন্তু পাস্ট ফর্ম বুঝিয়েছে, হ্যাঁ, যেহেতু রিডস ব্যবহার নাই। নো ওয়ান রিড টপিক্স, ডিডন্ট দে। দ্য ইন্টারেস্টেড আর রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড, aren't they? The interested, আগ্রহীরা, আগ্রহীদেরকে। The interested are requested to attend, আগ্রহীদেরকে অ্যাটেন্ড করতে বলেছে, aren't they? ঠিক আছে, তারপরে দেখি সামথিং, এনিথিং, এভরিথিং, নাথিং, এগুলো ইট। আই, উই, ইউ, হি, দে, এগুলো যখন নাউন হিসেবে ব্যবহার হয় তখন ইট ব্যবহার। দেখো, দেও যদি নাউন হিসেবে ব্যবহার হয় তখন ইট হবে। কেমন খেয়াল করে দেখি তো। দে ইজ আ প্রোনাউন, দে হচ্ছে একটা প্রোনাউন। এটা যদি হয় তাহলে হবে ইজেন্ট, ইজেন্ট ইট, ইজেন্ট ইট দিতে হবে। ঠিক আছে, ঠিক এইভাবে যদি আমরা বলি উই ইজ আ ফার্স্ট পারসন, উই ইজ আ ফার্স্ট পারসন, তখন হবে কি ইজেন্ট ইট। ঠিক আছে, উই ইজ এ ফার্স্ট পারসন, ইজেন্ট ইট, কারণ উই এখানে নাউন হিসেবে ব্যবহার হয়েছে। ঠিক আছে, এই ব্যতিক্রমগুলো বুঝতে হবে। সামথিং ইজ বেটার দ্যান নাথিং, ইজেন্ট ইট। উই ইজ এ ফার্স্ট পারসন, ওই যে ইজেন্ট ইট। আই ইজ অ্যান ইংলিশ লেটার, ইজেন্ট ইট। বুঝছো পার্থক্যগুলা? না পারার কিছু নাই। মোস্ট অফ ইউ, অল অফ ইউ, নান অফ ইউ, সাম অফ ইউ, জাস্ট ইউ। তাহলে এই সবগুলোর ক্ষেত্রে যখন ইউ ব্যবহার হচ্ছে, মোস্ট অফ ইউ, all of you বা none of you, some of you, এখানে ইউ ব্যবহার করে কাজ করতে হবে। দেখি, most of you are not conscious of education, are we? ঠিক আছে, are you হবে, are we না। none of you are permitted to go there, or you, are you। ঠিক আছে, ওকে। এই যে দেখো, সান এবং অন এগুলোর পরিবর্তে হি ব্যবহার হবে, সান এবং অন। তাহলে সূর্য পুরুষ আর চাঁদ হচ্ছে নারী। কেন? এখান থেকে শিক্ষা নেওয়া উচিত, পুরুষরা একটু গরম হয়, নারীরা সুন্দর হয়। এ কারণে নারীদেরকে মুনের সাথে তুলনা করা হয়েছে আর সূর্যকে পুরুষের সাথে তুলনা করা হয়েছে। ঠিক আছে, তবে অন আর সানের ভেতরে হি থাকে, এটা মাথায় রাখবা। বাংলাদেশ কিন্তু নারী, ঠিক আছে, বাংলাদেশ নারী। আর কপোতাক্ষ হচ্ছে পুরুষ, কিন্তু পদ্মা নদী এটা হচ্ছে নারী, মাথায় রাখবা। The sun gives us heat, isn't he? ভাবা যায়, one should be conscious of one's duty, shouldn't he? Uses of she, দেখো বাংলাদেশ হচ্ছে একটা কান্ট্রি, বাংলাদেশ নারী। আচ্ছা, বাংলাদেশ নারী হিসেবে she ব্যবহার হবে। মুন, ট্রেন, শিপ, রিভার, ফেরি, আর্থ, এগুলো সব নারী। ভালো তো। বাংলাদেশ is a riverine country, isn't she? ঠিক আছে, কিন্তু কোন দেশ পুরুষ জানো? জাপান, এরা পুরুষ বলে ওদেরকে। আচ্ছা, ইউজ অফ ওয়াল, ওয়াল যখন সিঙ্গুলার হিসেবে ব্যবহার হবে তখন হি। অল যখন প্লুরাল, মানে অলের পরে যদি সিঙ্গুলার সাবজেক্ট আসে তাহলে অলের পরে সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব হয়, অলের পরে প্লুরাল সাবজেক্ট হলে প্লুরাল ভার্ব হয়, সেই অনুসারে হি বা দি নির্ধারিত হয়। অল গোজ দেয়ার, তাহলে খুব স্বাভাবিক, ডাজন্ট হি? অল অফ দ্য স্টুডেন্টস রেয়ারলি ভিজিট দ্য স্কুলস লাইব্রেরি, তাহলে হচ্ছে ডোন্ট দে। আচ্ছা, দ্যাট, দিস দুটো মিলে ইট হয়, ভাবা যায়? দ্যাট এবং দিস এই দুটো মিলে ইট হয়। দ্যাট ওয়াজ মাই পার্সোনাল ম্যাটার, ওয়াজন্ট ইট? দিস ইজ নট ইউর হেডেক, ইজ দ্যাট, হাউ ইজ ইট? এটা একটু মাথায় রাখবা সিরিয়াসলি। দ্যাট এবং দিস দুটোই নাকি ইট হয়, ভাবা যায়? আচ্ছা, কিছু ব্যতিক্রম দেখো।
he's doing well, hasn't he? He's doing well, isn't he? দেখো he is doing well এটা কিন্তু has না, he is doing well মূলত। তারপর দেখো my assignments completed earlier, এটা my assignment was completed হয়েছে, my assignment was completed, wasn't it? এই কন্ট্রাকশনস গুলো অনেক সময় বুঝে নিতে হয়। এস দেখো was হয়, এস এর পরে বলতেছে কি, এস এর পরে জাস্ট হচ্ছে এইভাবে দিয়ে বলেছে ইজ ইজেন্ট। আচ্ছা এস এর পর ওয়াজ হচ্ছে কিভাবে V3 থাকলে, তাই না, প্যাসিভ স্টাইলে। আচ্ছা তারপরে দেখো উইড ওন দ্য গেম, অর্থাৎ উই হ্যাডন্ট ওন দ্য গেম, উই হ্যাড ওন দ্য গেম, উই হ্যাড ওন দ্য গেম। ঠিক আছে, জাস্ট আ মিনিট। আচ্ছা উই উড অন, হ্যাঁ এটা হচ্ছে উই হ্যাড অন, উই উড অন না। আচ্ছা কারণ উই উড যদি হতো তাহলে এটা অন না হয় উইন থাকতে হতো, কারণ উডের পরে হচ্ছে উডের পরে নর্মালি বেসিক ফর্ম হয়, বেস ফর্ম হয়। হি সেড দ্যাট উইড নট পে এনি হিট, তাহলে উই উড নট, এটা উই উড ব্যবহার হয়েছে এখানে। ঠিক আছে, এই জন্য উড উই। আচ্ছা সাবজাংটিভ, এটা একটা ব্যতিক্রম গ্রামার, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। সাবজাংটিভের একটা ব্যবহার আছে যেটা পরীক্ষায় চলে আসে। সাবজাংটিভকে বলা হয় অসাংবিধানিক গ্রামার, এরা গ্রামারের কোনো সংবিধান মানে না। কিভাবে, উদাহরণ দিলে বুঝবা। একটা উদাহরণ দিয়ে আমরা একটু বোঝাই দেই তোমাদেরকে, আমি একটু তোমাদেরকে একটু উদাহরণ লিখে বোঝাই। The doctor, sorry, suggested that the patient dash medicine, উত্তরের ভেতরে 1 নাম্বার will take, B নাম্বার took, C নাম্বার take, D নাম্বার হচ্ছে had taken। আচ্ছা নর্মালি অনুসারে the doctor suggested that the patient dash medicine, এখন সাজেস্টেড যেহেতু এই পাশে দ্যাট ব্যবহার হয়েছে, তাই না, তো দ্যাট ব্যবহার করার কারণে এই পাশে ক্লজ সৃষ্টি হয়েছে, তখন এটা রিপোর্টিং ভার্ব হয়ে গেছে ন্যারেশন নিয়ম অনুসারে। সাজেস্টেড এই পাশে পাস্ট হলে এই পাশে তাহলে পাস্ট পারফেক্ট হবে, তাহলে সেই নিয়ম অনুসারে হওয়ার দরকার ছিল উত্তর এইটা, কিন্তু এটা হবে না, এটাও হবে না, এটাও হবে না, উত্তর হবে এটা। আচ্ছা এটা কোন ভূতে কামড়ালো, যে পেশেন্ট ডাইরেক্ট, এটা সাব সিঙ্গুলার, তো এই সিঙ্গুলার পরেও মানে টেক হয়, অন্ততপক্ষে টেক্স তো হওয়া উচিত ছিল। উদাহরণগুলো আরেকটু দেখো গেলে বুঝবা। Salman insisted that he would buy a new bike. Salman insisted that he buy a new bike. মানে এই ইনসিস্ট শব্দটা হচ্ছে বলা হয় সাবজাংটিভ। যখন সাবজাংটিভ শব্দ থাকবে তখন সাবজেক্ট পরবর্তী ক্লজে যাই হোক ভার্বের বেস ফর্ম হবে। The teacher advised the student that he play now. এখন বেসিক্যালি জাস্ট সাবজাংটিভ শব্দগুলো যদি চেনা যায় তাহলে পরবর্তী ক্লজের এটা ইজিলি চিনতে পারবা। দ্য টিচার অ্যাডভাইস দ্যাট দ্য স্টুডেন্ট শুড মেইনটেইন দ্য রুটিন, দ্য টিচার অ্যাডভাইস দ্যাট দ্য স্টুডেন্ট মেইনটেইন দ্য রুটিন। এর বাংলা অর্থ হচ্ছে এরকম, ডক্টর সাজেশন দিয়েছিল যে পেশেন্ট ওষুধ খাক, শিক্ষক অ্যাডভাইস উপদেশ দিয়েছিল যে ছেলেটি খেলুক, আমি তোমাকে উপদেশ দেই যে তুমি যাও। এই জন্য হচ্ছে এটার সাথে আর এস বাই এস যুক্ত হবে না। বিশেষ করে এই শব্দগুলো মনে রাখলে হবে, একটু কষ্ট করে। হ্যাঁ এই শব্দগুলো মনে রাখতে পারো, এই ভার্বগুলা, এই নাউনগুলো এবং এই অ্যাডজেক্টিভগুলা। কিভাবে, অ্যাডভাইস, ইনসিস্ট, রিকমেন্ড, ডিমান্ড, পারপোজ, আর্জ, ডিজায়ার, কমান্ড, রিকোয়ার্ড, ডিক্রি, মুভ, প্রেফার, সাজেস্ট, স্টিপুলেট, আস্ক, এই শব্দগুলো যদি ব্যবহার হয় প্রথম ক্লাসে এবং এই শব্দগুলো যদি ব্যবহার হয়, ইট ইজ ইম্পারেটিভ দ্যাট হি গো টু স্কুল, ইট ইজ অব্লিগেটরি দ্যাট হি গো টু স্কুল, ইট ইজ নেসেসারি দ্যাট হি প্লে ক্রিকেট। ভাবা যায় কিভাবে হচ্ছে? আচ্ছা উদাহরণগুলো দেখলে বুঝতে পারবো। ইট ইজ দ্য সাজেশন ফর দ্য স্টুডেন্ট দ্যাট হি শুড গো টু স্কুল, না, ইট ইজ দ্য সাজেশন ফর দ্য স্টুডেন্ট দ্যাট হি গো টু স্কুল। অর্থাৎ কেন হয়েছে? এই সাজেশন শব্দটার কারণে। ঠিক আছে,
উই হ্যাভ এ প্রপোজাল থাকার কারণে ওই পাশে তাই হবে। উই হ্যাভ এ প্রপোজাল দ্যাট সালমান স্টার্ট এ বিজনেস, আমাদের একটা প্রস্তাব আছে যে সালমান বিজনেস শুরু করুক, এর মিনিংটা এভাবে হয়, ঠিক আছে। আচ্ছা, সাবজাংটিভ অ্যাডজেক্টিভ, ইট ইজ আর্জেন্ট দ্যাট হি হ্যাভ, হির পরে হ্যাভ হবে, ঠিক আছে, এটা বেস ফর্ম হিসেবে। ইট ইজ আর্জেন্ট দ্যাট হি হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ ডক্টর। আচ্ছা, দ্যাট যদি না থাকে এ একটু ঝামেলা, তাহলে প্রথম যেটা করবা সাবজেক্টের শব্দগুলো মুখস্থ করবা, শব্দগুলো মুখস্থ করার পরে মনে রাখবা দ্যাট ব্যবহার করার পরে দ্বিতীয় ক্লজে গিয়ে সাবজেক্ট যেই থাকুক ভার্বের বেস ফর্ম হবে, কিন্তু দ্যাট যদি না থাকে তাহলে ইনফিনিটিভ হয়ে যাবে। এই যে উদাহরণ, উই অ্যাডভাইস দ্য স্টুডেন্ট টু স্টাডি, উই অ্যাডভাইস দ্য স্টুডেন্ট টু স্টাডি, যেহেতু দ্যাট ব্যবহার করে নাই তাহলে টু স্টাডি ব্যবহার করতে হবে, ঠিক আছে। দ্যাটের পরে প্যাসিভ যদি হয়, দেখো এটারও আবার ব্যতিক্রম, তাহলে বি প্লাস V3, উই রিকমেন্ডেড দ্যাট সালমান ড্যাশ ফর হিজ সাকসেস, সালমান বি অ্যাওয়ার্ডেড ফর হিজ সাকসেস, সালমান বি অ্যাওয়ার্ডেড ফর হিজ সাকসেস, যেহেতু দেখো তার সাকসেসের জন্য তাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে, উই রিকমেন্ডেড দ্যাট সালমান বি অ্যাওয়ার্ডেড ফর হিজ সাকসেস, অর্থাৎ এই সালমানের পরে এটাকে প্যাসিভ স্টাইলে ব্যবহার করা হয়েছে, কারণ সে তার সাকসেসের জন্য তাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে, তাই না। প্যারালেলিজম একটা গ্রামার আছে, আমরা বলেছিলাম যে মিসসেলেনিয়াস, তার মানে আজকে আমরা কন্ডিশনস দিয়ে শুরু করেছি, ট্র্যাক কোশ্চেন পড়েছি, সাবজাংটিভ দেখলাম, এরপরে প্যারালেলিজম মানে সমান্তরাল গ্রামার আছে, সমান সমান করতে হয়। সেটা কেমন? দ্য ম্যান ডাউন সাইলেন্টলি অ্যান্ড ড্যাশ হিজ ফুট, দ্য ম্যান ড্যাশ ডাউন তার মানে কি হতে পারে? স্যাট ডাউন সাইলেন্টলি অ্যান্ড ড্যাশ হিজ ফুট, তার মানে স্যাট ডাউন সাইলেন্টলি অ্যান্ড টুক হিজ ফুট, এটা হবে। অর্থাৎ সব টেন্সে মিল হতে হবে। সিটস টুক মেলে নাই, স্যাট টেক মেলে নাই, স্যাট টুক মিলেছে, স্যাট হ্যাড টেকেন মিলে নাই। অর্থাৎ প্যারালেলিজম মানে হচ্ছে যদি অ্যাডজেক্টিভ হয় সবগুলো অ্যাডজেক্টিভ, যদি নাউন হয় সবগুলো নাউন, যদি পাস্ট ইন্ডিফিনিট হয় সবগুলো পাস্ট ইন্ডিফিনিট, এটা হচ্ছে প্যারালেলিজম, সমান করে করতে হয়। ডেফিনিশন একটু জাস্ট দেখে নিও যে প্যারালেলিজম জিনিসটা কি, উদাহরণগুলো দেখো। কনজাংশনসের রুল সেখানে ব্যবহার হবে। আচ্ছা, নাউন উইথ নাউন, মাজার হ্যাজ এনার্জি, ইন্সপাইরেশন অ্যান্ড হি ইজ ইনথিউসিয়াস্টিক। খেয়াল করে দেখো, মাজারের হ্যাজ এনার্জি ইন্সপাইরেশন দুটোই নাউন, তাই না? অ্যান্ড হি ইজ ইনথিউসিয়াস্টিক হবে না, মাজার হ্যাজ এনার্জি ইন্সপাইরেশন অ্যান্ড ইনথিউজিয়াজম, ঠিক আছে। তার মানে এরকম, করিম ইজ ট্যালেন্টেড, স্মার্ট অ্যান্ড হি হ্যাজ মনে করো ইন্টেলেক্টস হবে না, সবগুলো করিম ইজ স্মার্ট, ট্যালেন্টেড অ্যান্ড ইন্টেলেকচুয়াল, এইভাবে। অর্থাৎ দেখো নাউন হলে সবগুলো নাউন হবে, এটাকে বলে প্যারালেলিজম। এগুলো পরীক্ষায় খুব বেশি আসে না, উদাহরণগুলো দেখলে বোঝো। নাউন উইথ নাউন, অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব উইথ অ্যাডভার্ব, ফ্রেজ এবং ফ্রেজ। মাজার হ্যাজ এনার্জি, ইন্সপাইরেশন অ্যান্ড হি ইজ ইনথিউজিয়াস্টিক হবে না, মাজার হ্যাজ এনার্জি, ইন্সপাইরেশন অ্যান্ড ইনথিউজিয়াজম, এটা কারেকশনাল সেন্টেন্সে আসে। সালমান ইজ হার্ড ওয়ার্কিং, কঠোর পরিশ্রমী, ডিসিপ্লিনড মানে শৃঙ্খলা, এবং হি হ্যাজ এনার্জি হবে না, হার্ড ওয়ার্কিং, ডিসিপ্লিন অ্যান্ড এনার্জেটিক, ঠিক আছে, সবগুলো অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব হলে সবগুলো অ্যাডভার্ব। দেখো, সালমান ডিড দ্য টাস্ক ইজিলি, স্মার্টলি অ্যান্ড সুইফট অলসো হবে না, সুইফটলি, ঠিক আছে, পারবা ইনশাল্লাহ। ওকে, অ্যাগ্রিমেন্ট একটা গ্রামার, এটাও পরীক্ষায় আসে, সেভারাল টাইম পরীক্ষায় এসছে। অ্যাগ্রিমেন্ট মানে হচ্ছে এরকম, আমরা অনেক সময় দুজনের কথায় আমাদের মিল ঘটে যায়। সেটা এরকম যে একজন বলছে যে আমি আজকে ক্রিকেট খেলবো, তুমি বলছো আমিও আজকে ক্রিকেট খেলবো, তো এটার উত্তরটা কিভাবে? I will play cricket, so will I. কি সুন্দর, দেখো দেখো, সালমান সাপোর্টেড ব্রাজিল and so did I. So do I. সালমান সাপোর্টস ব্রাজিল and so do I. সালমান সাপোর্টেড ব্রাজিল and so হচ্ছে এখানে একটা so did I. ইন্টারেস্টিং গ্রামার। এগ্রিমেন্ট দুই প্রকার, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ, মাথায় রাখবা। এই পাশের টেন্স অনুসারে, জাস্ট এই পাশে প্রথম যে ক্লজ আছে সেই ক্লজের টেন্স অনুসারে প্রথম ক্লজের টেন্স অনুসারে দ্বিতীয় ক্লজে জাস্ট অ্যান্ড ব্যবহার হবে, প্লাস সো ব্যবহার হবে, প্লাস বি ভার্ব ব্যবহার হবে, বি ভার্ব প্লাস
সাবজেক্ট ব্যবহার হবে। খেয়াল করেছো, অ্যান্ড ব্যবহার হবে, সো ব্যবহার হবে, প্লাস বি ভার্ব ব্যবহার হবে, তারপর হচ্ছে সাবজেক্ট ব্যবহার হবে। সেটার উদাহরণ দেখো, সালমান সাপোর্টেড ব্রাজিল অ্যান্ড সো ডিড আই। এই দেখো সো আছে, ডুটা কই পেয়েছি, সাপোর্টস এর ভেতরে। আর যেহেতু আই আছে তাহলে তো ডাজ হবে না। আর নেগেটিভ করার ক্ষেত্রে দেখো, নেগেটিভের সময় প্রথম ক্লসের অনুসারে জাস্ট অ্যান্ড প্লাস নেইদার প্লাস পজিটিভ বিভার্ব, পজিটিভ বিভার্ব প্লাস সাবজেক্ট। আর একটা আছে অ্যান্ড ব্যবহার করে আইদার ব্যবহার করতে পারো, আইদার প্লাস নেগেটিভ বিভার্ব, তখন হবে নেগেটিভ বিভার্ব প্লাস সাবজেক্ট। উদাহরণগুলো দেখলে সবচেয়ে বেশি বুঝতে পারবা, এইটা একটু মাথায় রাখতে হবে। আমরা একটা উদাহরণটা একটু তোমাদের প্র্যাকটিস করিয়ে দিই। রবিন is expert in math. Shihab will not play today. আচ্ছা, Robin is expert in maths and so am I. Robin অঙ্কে পাকা, আমিও। শিহাব আজকে খেলবে না, তাহলে অ্যান্ড নেইদার উইল আই, আমিও খেলবো না। The students did not play cricket. ক্রিকেট স্টুডেন্টরা খেলেনি। and either will not I, আমিও খেলিনি। ঠিক আছে, তার মানে এই উদাহরণগুলো দেখলে তোমরা বুঝবে। একটু জাস্ট প্যারালিজে ওই এটা একটু প্র্যাকটিস করে নিলে হবে। ঠিক আছে, আজকে আমরা এখানে শেষ করতে যাই। জাস্ট আরেকটা পয়েন্টে আছে আমরা, ড্যাংলিং মডিফায়ার। ড্যাংলিং মডিফায়ারটা খুব ইন্টারেস্টিং, যে কাজ যে করে পরবর্তীতে কাজের ক্রেডিট না দিলে সে তখন মাইন্ড খায়, ঠিক সেরকম। উদাহরণটা দেখো, আফটার স্টিলিং দ্য টিভি সেট দ্য পুলিশ অ্যারেস্টেড দ্য থিফ। এখানে আফটার স্টিলিং দ্য টিভি সেট, এই টিভি সেটটা কে চুরি করেছে? আফটার স্টিলিং দ্য টিভি সেট দ্য পুলিশ অ্যারেস্টেড দ্য থিফ। নর্মালি এই তো চুরি করার কথা, কিন্তু এই সেন্টেন্সের স্ট্রাকচার অনুসারে মনে হয়েছে পুলিশই চুরি করেছে। After stealing the TV set, the thief was arrested by the police. By him, not by the police. By the police. অর্থাৎ মাথায় রাখবা, এই পাশে যে কাজটা করে তাকে এই জায়গায় বসতে হবে। অর্থাৎ চুরিটা করেছে মূলত এই থিফ। এটাকে বলে ড্যাংলিং মডিফায়ার, মানে ইললজিক্যাল মডিফায়ার। অর্থাৎ যে কাজ করেছে সে না বসে আরেকজন বসলে তখন এটা মিনিংটা সাধারণ উল্লেখ করা যায়। হোপিং টু এক্সকিউজ মাই লেটনেস, আমার দেরিকে এক্সকিউজ করো। দ্য নোট ওয়াজ রিটেন অ্যান্ড গিভেন টু মাই টিচার। হোপিং টু এক্সকিউজ মাই লেটনেস, খেয়াল করে দেখো এখানে কে প্রত্যাশা করেছে? হোপিং টু এক্সকিউজ মাই লেটনেস, আমার দেরির কারণে যে লেট। এক্সকিউজ তো নোট করে নাই, তাই না? নোট তার এক্সকিউজ করে নাই, করেছি আমি। এই জন্য হোপিং টু এক্সকিউজ মাই লেটনেস আই রোট আ নোট, অর্থাৎ এখানে আই ব্যবহার হচ্ছে। ঠিক আছে, এক্সাম্পল আর একটু দেখো, সাম জুয়েলারি ওয়ার ফাউন্ড ওকে আফটার রিটার্নিং হোম। ঘরে ফেরার পরে, ঘরে কে ফিরেছে এটা আগে বোঝো। জুয়েলারি কি ঘরে ফিরতে পারে না? শি ফাউন্ড সাম জুয়েলারি মিসিং, এটা ঠিক আছে। শি ফাউন্ড সাম জুয়েলারি ওয়াজ মিসিং, দরকার নেই। সে জুয়েলারি যেহেতু প্লুরাল, শি ফাউন্ড সাম জুয়েলারি ওয়ার মিসিং, জুয়েলারি কিন্তু প্লুরাল শব্দ। ঠিক আছে, some jewelry was found, না some jewelry তো হবেই না। ঠিক আছে, another example, while going to college, যখন কলেজে যাচ্ছিলাম। তাহলে কলেজে কে যাচ্ছিল? এ ডেড কাউ, একটা মরা গরু কি কলেজে যেতে পারে? না, হবে না। I am seeing তো হয়ই না, I saw a dead cow, যখন কলেজে যাচ্ছিলাম তখন একটা মরা গরু দেখেছিলাম। ঠিক আছে, আমরা আজকে যতটুকু দেখলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন রিলেটেড আসছিল, দেখি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ফ্লাইং আউটসাইড দ্য উইন্ডো,
জানালার পাশ দিয়ে উড়ে যাচ্ছিল, হি গ্রেভ দ্য পেপার। আচ্ছা, কোনো ব্যক্তি কি জানালার পাশ দিয়ে উড়ে যায়? না। ফ্লাইং আউট অফ দ্য উইন্ডো, হি গ্রেভড, না, জানালার পাশ দিয়ে উড়ে যেটা হয় না। ফ্লাইং আউট দ্য উইন্ডো, দ্য পেপারস ওয়ার গ্রেভড, এটা ঠিক আছে। যে ওই পেপারগুলো যখন জানালার পাশ দিয়ে উড়ে যাচ্ছিল, কোন একটা ব্যক্তি ধরেছিল। অর্থাৎ মাথায় রাখবা, এই ক্লজে যে ব্যক্তি কাজটা করবে তাকে এই জায়গায় বসতে হবে। এটুকু হচ্ছে ড্যাংলিং মডিফায়ার। আমরা শেষ করছি তোমাদের আজকের আলোচনা। আরো একটা প্রশ্ন দেখি, which one is correct? পারবা। হ্যাভিং ফিনিশ দ্য অ্যাসাইনমেন্ট, কে অ্যাসাইনমেন্ট শেষ করলো? দ্য টিভি সেট ওয়াজ টার্নড অন, টেলিভিশন সেট কি অ্যাসাইনমেন্ট শেষ করেছে? না। আফটার রিডিং দ্য অরিজিনাল স্টাডি দ্য আর্টিকেল, কে পড়েছে? না, আর্টিকেল নিজে তার আর্টিকেল পড়ে নাই। রিলিভড অফ রেসপন্সিবিলিটিস অ্যাট ওয়ার্ক, ইউর হোম শুড বি প্লেস টু রিল্যাক্স, কাজ শেষ করার পরে তুমি রিল্যাক্স করবে না। অর্থাৎ দেখো, ইউর হোম কি রেসপন্সিবিলিটি শেষ করলো? তা না। হ্যাভিং ফিনিশড দ্য অ্যাসাইনমেন্ট আই টার্নড অন দ্য টিভি, এটাই উত্তর। অর্থাৎ এই পাশে অ্যাসাইনমেন্ট শেষ করেছিল এই ব্যক্তি, এটা বুঝে নিতে হয়, এটাই ড্যাংলিং মডিফায়ার। তো আজকে আমরা শেষ করছি এখানে। বিশেষ করে তোমরা আজকে কম্পিউটার এক্সামে যাবে এই ক্লাসটা করার পরে, প্রথমে হচ্ছে কন্ডিশনালস, তারপর পড়েছিলাম ট্যাগ কোশ্চেন্স, তারপর আবার পাশে আমরা তোমাদেরকে প্যারালেলিজম, ড্যাংলিং মডিফায়ার এবং যে গ্রামারটা তোমাদেরকে দেখালাম, একটু কষ্ট করে স্টাডি করবা। এই রিলেটেড কিন্তু 25 মার্কসের পরীক্ষা হবে, ঠিক আছে? আর তোমাদের ভেতরে যে প্রশ্ন আছে বারবার যে ভাইয়া প্র্যাকটিস শিট দেন, আমি সর্বোচ্চ তোমাদের একটা সাজেশন দেবো। কারণ আমি তোমাদের জন্য প্র্যাকটিস শিট তৈরি করতে গিয়ে মনে হয়েছে যে না, কম্পিটিটিভ এক্সাম বইয়ে সবগুলো ব্যাখ্যা সহ দেওয়া আছে, ওটা পড়লে হবে ইনশাল্লাহ। মেমোরি অংশটা পড়ে শেষ করো, আর গ্রামারের জন্য জাস্ট বিগত সালের প্রশ্ন প্র্যাকটিস করে পরীক্ষা দিতে চাও, এটুকুই। আর তোমাদের যে পরীক্ষায় রিটেন পার্ট দিচ্ছি, ওগুলোর উপর একটু অভ্যস্ত হলেই, এবং হাসানুজ্জামান ভাইয়ের ওই যে টেক্সট হ্যাক্স, এই বইটা একটু দেখো, মাচ মোর এনাফ, এর চার বেশি কিছু না। হোপফুলি তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। তোমরা একটু ধৈর্য রাখো ভাইয়া, ধৈর্য না রাখলে কিন্তু হবে না। ধৈর্য রাখতেই হবে, নিশ্চয় রাখতে হবে, সবর রাখতে হবে। সবর রাখো, ধৈর্য রাখো, আল্লাহর কাছে সহযোগিতা চাও। আল্লাহ তোমাদের জন্য অবশ্যই অবশ্যই ভালো কিছু রেখেছেন, সে দোয়া আমি সবসময় করি। আসসালামু আলাইকুম, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।